এসব প্রশ্ন গিয়ে নিজের মমকে কর। কেন? মমকে কেন করব? তুমি বলবে। তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমি 1 মাস জ্বরে ভুগেছি। আমার খাওয়া হয়নি ঠিক মতো। তুমি কি সব জানো? আর জানলেই বাকি। তুমি তো পাষাণ হয়ে গেছো। তুমি তো জানতে না আমি তোমার মেজো আপার ছেলে। তাহলে কেন আমাকে ওইভাবে একটা ঘরে বন্দি করে রেখেছিলে বলো? ঝুমুর রাফাতের হাত ধরে বলে। বিশ্বাস কর রাফাত, আমি তোকে মারতে চাইনি। রাফাত এক ঝটকায় হাত সরিয়ে বলে। ডোন্ট টাচ। আমি কোনো বাইজির হাতের স্পর্শ চাই না। রাফাত, তুই আমাকে এইভাবে বলতে পারিস না। কেন পারি না? বাইজিকে বাজি বলবো না তো কি বলবো? স্টপ ইট রাফাত। আমি ইচ্ছে করে বাইজি হইনি, আমাকে বাইজি বানানো হয়েছে। বাধ্য হয়ে আজ বাইজি হয়েছি। তাহলে শুনি, কে তোমায় বাধ্য করলো? এতই যেহেতু পুরান খান নতুন করার শখ জেগেছে তোর, তাহলে বলছি শোন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মেজো আপার বিয়ে হয় রশিদ ভাইয়ের সাথে। বড় আপার 2 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই মেজো আপার বিয়ের বছরই সন্তান নেয়। তুই জন্মগ্রহণ করিস। আমি তখন 10ম শ্রেণীতে উঠেছি। তোদের বাড়ি আগে থেকে অনেক নাম করা ছিল, চৌধুরী বাড়ি। তোর দাদা আমাদের এলাকার বিচার সভা করত, তাই তোদের অনেক নাম ডাক ছিল। একদিন আম্মা বলল মেজো আপার নাকি জ্বর হয়েছে, তাই সব কিছু সামাল দিতে পারছে না। ওইদিকে রাশিদ ভাই কাজে ব্যস্ততায় আসতেও পারছে না, তাই আমারে আম্মা তোদের বাড়ি পাঠাইলো। নেমে আসলো আমার জীবনে অন্ধকার। আমি তোদের বাড়ি যাই। তুই তখন 1 মাসে। আপা অসুস্থতায় শরীরটা বিছানার সাথে লেগে গিয়েছে, তাই আমি তোর দেখভাল করলাম। সেই সময় তোর মায়ের কাছে থাকার কথা ছিল, সেই সময়টা তুই আমার সাথে থাকলি, তাই আমার অনেক বাধ্য হয়ে গেলি তুই। তোর বাপ খুব ভালো মানুষ না রে রাফাত? ভালো মানুষের মুখোশ পরে থাকে। এখন অবশ্য বয়স হয়েছে, ভালো পথে আসছে, তবে ব্যবসায় লস আর চাকরি চলে যায়, তিনিই ভেঙে পড়েছেন। না হলে কোনো সময় তোর মায়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এক রাতে আপা খুব অসুস্থ, আমি আপার পাশে বসেছিলাম, আপা ঘুমাইছিল, তুই আমার ঘিরেছিলি। রাশিদ ভাই বাড়ি ছিল না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দেখি রাশিদ ভাই আসছে। আমি বলি ভাই আসছেন? আপা অনেক অসুস্থ। সে ঢুকতে ঢুকতে আমার উপর পড়ে যায়। বুঝতে পারি ভাই নেশা করে বাড়ি ফিরেছে, তাই তাকে ছেড়ে নিজের ঘরে চলে আসতে যাই, কিন্তু সে সেদিন আমায় ছাড়েনি। তার দৃষ্টিতে ছিল কিছু না পাওয়ার তৃষ্ণা। উনি আমাকে আমার ঘরে নিয়ে আসে জোর জবরদস্তি আমার সাথে। কথাটা বলেই ঝুমুর আঁচল দিয়ে মুখ চেপে ধরে। রাফাত ঘেন্নার চোখ বন্ধ করে ফেলে। ঝুমুর আবার বলতে শুরু করে। রাফাত, তুই ছোট ছিলি, আমার পাশে ছিলি, কিন্তু কিছু করতে পারিসনি। খুব কেঁদেছিলি তুই। রাফাতের খুব কষ্ট হয় নিজের বাবার নামে এই সব শুনতেই, তাও বলে। কতদিন চলে এসব? যতদিন আমি তোদের বাড়ি ছিলাম। এক সময় আমি সবটা মেনে নিই। উনি আমাকে বিয়ের স্বপ্ন দেখায়, আবার ভয়ও দেখায় সবাইকে সব বলে দিবে, তাই মুখ বুজে সব কিছু সহ্য করি। কখনো আপা কিছু বুঝতে পারিনি। অসুস্থ ছিল, সারাদিন ঘরে থাকতো। বেঁচে থেকেও কেমন জানি একটা লাশে পরিণত হলাম। বাড়ি চলে আসি, কয়েকদিন পর খুব অসুস্থ হয়ে পড়ি, বারবার বমি হয়, মাথা ঘুরায়। আপা একদিন খুব বকে, বলে কার সাথে কি করে আসছস, মুখে তো চুলকালি লাগাইয়া দিলি। বড় আপা মারে, মেজো আপা বাড়ি থেকে বের করে দিতে চায়। হাব্বা বটি নিয়ে উঠেছিল মারার জন্য। আমি রাশিদ ভাইয়ের কাছে যাই, বলি কেন এমন করলেন? এখন আমার বিয়ে করেন। আমি তো কাউকে বলতেও পারছি না। আপনি আমায় বিয়ে না করলে আমি সবাইকে সব বলে দিব। সেদিন সে আমায়
অনেক মারে, বলে আমি কি জানি, তোর যা ইচ্ছে তাই কর। বাড়ি আসিস বিধ্বস্ত শরীর নিয়ে মেজো আপার কাছে যায়, সব খুলে বলি। মেজো আপা প্রথমে রেগে গেলেও পরে খুব কাঁদে, কারণ সে তো জানে তার স্বামী কেমন। আপা আমার হাত ধরে বলে, কাউকে কিছু বলবি না, আমি সব ঠিক করে দিব, দরকার পড়লে বাচ্চা নষ্ট করে দিব। আপার কথা শুনে সেদিন খুব অবাক হয়েছিলাম। বাচ্চা আসলো আমাদের দোষের কারণে, অথচ সে না দোষ করে পৃথিবীর আলো দেখতে পারলো না। মানলাম না আপার কথা, বললাম, আপা বাচ্চা আমি নষ্ট করব না, আমার তো মান সম্মান গেছেই, দরকার পড়লে তোর জামাইয়ের মান সম্মানও আমি ধুলোয় মিশিয়ে দিব। আমি পুলিশের কাছে যাব, বিচার চাইব। সেদিন ছুটে গিয়েছিলাম চৌধুরী বাড়ি, তোর দাদার কাছে সব বলেছিলাম। সাহস করে এসে আমায় সান্ত্বনা দিয়ে বলল সব ঠিক করে দিবে, রাশিদকে বলবে আমাকে বিয়ে করার জন্য। ভরসা পেলাম, খুব খুশি লাগছিল সেদিন। কিন্তু তার ভালো মানসিক হারালে যে অন্য কিছু ছিল তা বুঝতে পারিনি। হঠাৎ রাস্তায় একটা গাড়ি নামে, কিছু বোঝার আগে আমাকে তুলে নেয়, নিয়ে আসে এই বাইজি গৃহে। বন্দি হয়ে যায় বাইজির গৃহে। কত নির্যাতন অত্যাচার সহ্য করেছি আমি, তবুও বাচ্চাটাকে আগলে রেখেছিলাম। একদিন আমার বাচ্চা হয়, তবে ছেলে সন্তান হয়, যা বাইজির গৃহে কোনো কাজে আসবে না। তাই আমার সন্তানকে বিক্রি করে দেয় এক বড়লোক ব্যবসায়ীর কাছে। খুব কেঁদেছিলাম জানিস, সন্তান হারিয়ে, বাবা মা হারিয়ে, প্রিয়জন হারিয়ে কি দোষ ছিল আমার? কেন হারালাম আমি ওইসব? কেন হলো আমার সাথে ওইসব? তারপর থেকে নিজেকে পাল্টে ফেলি, নিজের ভালো মানুষের রূপটাকে খুন করে অমানুষ রূপটা তৈরি করেছি। জানিস আমাকে সেদিনকে বাইজি গৃহে ফেলে দিয়ে গিয়েছিল তোর মা ও দাদা পরিকল্পনা করে আমাকে আটকে দিয়েছে। আমি নাকি তোর মার সংসার নষ্ট করতে চেয়েছি। কত বড় কথা ভাব, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তাতে কারো কিচ্ছু হলো না, অথচ আমার জন্য নাকি তার স্বামী শেষ হয়ে গেল। আমি কি দোষ করেছিলাম বল, যার জন্য এত বড় শাস্তি? আমার 17 বছরের জীবনে কেন এত বড় বড় ঝড় এসেছিল বল? ঝুমুর কাঁদছে, রাফাত মাথা নিচু করে সব শুনছে। এর অনেক কিছুই সে জানতো না। ছেলেবেলায় ঝুমুর ছিল তার প্রাণ। সে নিজের মায়ের কাছে যতটুকু না ছিল তার থেকে বেশি থাকতো ঝুমুরের কাছে। রাতে ঘুমোতো ঝুমুরের কাছে, সব কিছু ঝুমুরের কাজে করতো। একদিন ঘুম থেকে উঠে সে আর ঝুমুরকে পায়নি। ঝুমুর এর জন্য সে অনেক কেঁদেছিল, কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়েছিল। হাসপাতালে ভর্তি ছিল 1 মাস। জ্ঞান ফিরলেই মামনি মামনি করতো। একদিন ওর জবা মা এলো, এসে বলল, ঝুমুর চলে গিয়েছে। ঝুমুর খুব বাজে, ও খারাপ কাজ করেছে, তাই ও চলে গিয়েছে। ছোট্ট রাফাত সেই দিন কিছুই বুঝতো না, শুধু জানতো তার মামনি খারাপ কাজ করেছে। সেই খারাপ কাজ করে সে কখনো ভালো হয় না, এই কথাটা তার মনে গেঁথে দেওয়া হয়েছিল। যেখান থেকে সে ঝুমুরকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু আজ সেই ঘৃণার পাল্লা ভেঙে চুরে শেষ হয়ে যায়। রাফাত ঝুমুরের হাত ধরে বলে, আচ্ছা মামুনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো তোমাকে ভালোবাসতাম, তোমার ছেলে হিসেবে ছিলাম। তাহলে আমাকে কেন প্রাণে মারতে চাইলে বলো? পূর্ণার কেন তো বড় ক্ষতি করলে? আজ তোমাদের জন্য ছেলে, এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত কে হলো? আমি আর আমার ভালোবাসা। এটা করে তুমি কিসের শান্তি পেলে বলো? না রশিদ চৌধুরী কষ্ট পেল, না বনলতা চৌধুরী। ওদের তো সব ঠিকই আছে, শুধু আমি ঠিক নেই। আমার কলিজাটা এইখানে পড়ে আছে, আমার সাথেই কেন এমন হয়? ছোটবেলায় তোমায় হারালাম, এখন আবার পূর্ণা। আমার উত্তর দাও। আমি জানি তুই কোনো অন্যায় করিসনি, না করেছে পূর্ণা কোনো অন্যায়, কিন্তু আমি তোর মাকে কষ্ট দেওয়ার জন্য এইসব করেছি। দূর থেকে খবর রেখেছি, বলুন তার প্রিয় ছেলেকে। খবরটাও পেয়ে গেলাম, তার প্রিয় ছেলে, তার বড় ছেলে, সে নাকি বড় ছেলে ছাড়া কিছুই বোঝে না। তাই ভাবলাম এইটাই সুযোগ। তবে রশিদ চৌধুরীকে অনেক আগেই শাস্তি দিয়েছি। আমার ওই
ক্লায়েন্টকে দিয়ে ওর চাকরি কেড়েছি, ব্যবসা ধ্বংস করেছি, তারপর রইল বলুন তা। তাই এবার তার পালা, কি করে তাকে শাস্তি দেওয়া যায়। তাই ভাবলাম সে যেমন আমার ছেলে কেড়েছে, আমি তার ছেলে কেড়ে নিব। ভাবলাম কি করে সম্ভব। তখন দেখলাম বড় আপার ছেলে একটু এইসব লাইনে আছে। ওকে আমার দলে টানলাম, ওকে দিয়ে কৌশিককে আমার দরে আনলাম। আনার পর শুনলাম কৌশিকের তোদের প্রতি অনেক রাগ, বিশেষ করে তোর উপর। তোকে খুন করতে চায়, কারণ একটাই, বলুন তার চোখের মণি তুই। মনে মনে ভাবলাম যদি বলুন তার চোখের মণির উপরে ফেলি, কিন্তু আবার কষ্ট হয়েছে। বিশ্বাস কর, এক সময় তো তুই আমার প্রাণ ছিলি, কিন্তু প্রতিহিংসার জ্বালায় তোকে বন্দি করে চাইলাম। কিন্তু রাফাত চৌধুরীর যে অনেক ক্ষমতা, তাকে বন্দি করা খুব কঠিন। তাহলে তার দুর্বল স্থান কোথায়, কিভাবে তাকে বন্দি করা যায়? খুঁজে পেলাম পূর্ণতাকে। কে এই পূর্ণতা? খোঁজ নিয়ে দেখি আমাদের আসমার মেয়ে। ওই তো মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলাম। আসমা আমাদের ডেরা থেকে পালিয়েছিল মেয়ে নিয়ে। আসমা অনেক সুন্দর ছিল, ওর জন্য আমাদের অনেক ইনকাম হতো। ভেবেছিলাম ওর মেয়ে দিয়ে অনেক ইনকাম করব, কিন্তু আসমা পালালো, ওকে খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ খুঁজে পেলাম থর দুর্বল স্থান খুঁজতে গিয়ে। প্রথম পূর্ণতাকে তুলে আনতে গেলাম, পারলাম না। আসমা বাধা হয়ে দাঁড়ায়। ওহির খুন করে আসমাকে, পূর্ণা পালায়। প্ল্যান করি অন্যভাবে, পূর্ণতাকে নিয়ে আসি কৌশিক, তবে বন্ধু সেজে তোদের বাড়ি। কাজটা আরও সোজা হয়ে গেল। তোকে আটকানো যাবে, সাথে পূর্ণতাকেও পাওয়া যাবে। ঠিক তাই হলো, কিন্তু মেয়েটা বড্ড চালাক। আমি ভাবিনি ওর মতন বাচ্চা মেয়ে ওমন একটা পুরুষ মানুষকে খুন করতে পারে। ওই ক্ষমতা এই মেয়ের কাছে। স্টিফেনকে খুন করে পূর্ণতা পালায়, মাঝপথে আহিরকে আঘাত করে। খুব অবাক হই এই মেয়ের অস্ত্র চালানোর হাত এত পাকা। আসলে মানুষ বিপদে পড়লে রুখে দাঁড়ায়। পূর্ণাও তাই করেছে। কৌশিক তার সই নিয়ে নিজের সম্পত্তির মালিক হতে চেয়েছিল, তারপর তাকে মেরে গুম করে দিতে চেয়েছিল, কিন্তু সব কিছু মধ্যে বাধা হয়ে দাঁড়ায় পূর্ণা। আজ ওই মেয়ের জন্য আমি জেলে। ওকে আমি ছাড়ব না। এবার জেল থেকে বের হয়ে